আমি আর 1 মিনিটও দেরি করলাম না। দেখি বিছানায় শয়তানিটা ঘুমাচ্ছে। হাত ধরে হ্যাঁচকে টান দিলাম। ব্যথা একটু কেঁদে উঠলো। তাতে আমার কি, আমার সাথে যে ব্যবহার করেছে। ঘুম থেকে সাথে সাথে উঠে পড়লো। ঘুম থেকে উঠেই বলে, আপনি আমাকে স্পর্শ করলেন কেন? আমি না আপনাকে বলেছি আমাকে স্পর্শ করবেন না? তুমি থামবে এবার? তুমি সেদিনের পুরো ঘটনা জানো না। তুমি যে ডায়েরি পড়ে জেনেছো সেটা আমি দেখেছি, ওটাতে অর্ধেক লেখা আছে। বাকিটা আমি এখন তোমাকে বলবো। কিন্তু আমি শুনতে চাই না, কারণ আপনি এখন যা বলবেন সেটা আপনার মন গড়া বানোয়াট কথা। আপনাদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। তুমি আগে আমার কথা শোনো, তারপর বিচার করো কথাগুলো বানোয়াট কিনা। যদিও আপনি এখন যা বলবেন সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা, তাও বলেন দেখি আপনি কত বানাতে পেরেছেন। আমি জানি তুমি আমার আর কোনো কথা বিশ্বাস করবে না, তারপরে বলছি। আমার শোনার ইচ্ছা নাই, তারপরেও বলেন। আচ্ছা, আমি তাহলে প্রথম থেকে শুরু করলাম। ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 4 বছর আগে। আমার এসএসসি পরীক্ষা শেষ হলে আমি গ্রামের বাড়িতে বেড়াতে আসি। তখন অবশ্য তুমি বাড়িতে ছিলে না। তোমার এসএসসি পরীক্ষা শেষ হয়, তাই তুমি তোমার মামাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলে। আর তুমি তো জানো আমি গ্রামে তেমন কোনো ছেলেদের সাথে মিশতাম না। আমি ছোট থেকেই তোমার সাথেই থাকতাম। যেহেতু তুমি বাড়িতে ছিলে না, তাই আমার কোনো সঙ্গী ছিল না। একা একাই বাড়িতে বসে থাকতাম। তোমার বড় বোন অনিকা একদিন আমার দাদুর বাড়িতে আসে। আমি একা একা বসেছিলাম, তাই অনিকা আমাকে সাথে করে তোমাদের বাড়িতে নিয়ে যায়। মূলত ওখান থেকে অনিকার সাথে আমার কথা বলা শুরু হয়। এর আগে আমি তেমন কোনো কথা বলতাম না, সেটা তুমি ভালো করে জানো। অনিকা ছিল আমার 2 বছরের বড়, তাই আমি মনে করতাম আপু বলাই বেস্ট। কিন্তু অনিকাকে আমি যখন আপু বলতাম তখনই ওর মুখ কালো হয়ে যেত। তখনই বুঝতে পেরেছিলাম আমার প্রতি অনিকার কিছুটা দুর্বলতা আছে। তুমি বিশ্বাস করো, আমি কখনোই দুর্বলতার সুযোগ নিতে চাই নাই। আমি তখন অনিকাকে আমার বড় বোন, বড় আপুর মতো দেখতাম। আমি একদিন একা একা তোমাদের বড় পুকুরটার পাড়ে বসেছিলাম। এমন সময় অনিকা এসে আমার পাশে বসে। ওই দিন আমার মন খারাপ ছিল, কারণ পরের দিন আমার রেজাল্ট দেওয়ার কথা ছিল। ও এসে আমাকে বোঝাচ্ছিল। এমন সময় গ্রামের করিম চাচা দেখে ফেলে অনিকা আমার মাথায় হাত দিয়ে বসে আছে। ব্যাস সোজা গিয়ে আমার দাদুর কাছে বলে দেয়। কিন্তু সেই সময় আমাদের মাঝে কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। কিন্তু দাদু ওই সময় কিছু বললো না। কারণটা মনে হয় পরের দিন রেজাল্ট দিল, আমি খুব ভালো রেজাল্ট করলাম। অনিকা একটা পিচ্চিকে দিয়ে খবর পাঠালো আমি যেন পুকুর পাড়ে দেখা করি বিকেল 5টার সময়। আমি একটু দেরি করে গেলাম। গিয়ে দেখি অনিকা একটা লাল শাড়ি পরে বসে আছে। ওকে অসাধারণ লাগছিল তখন। তাই আমি আমার নিজের মুখকে আটকে রাখতে পারলাম না। বলে ফেললাম, আপু তোমাকে আজ অনেক খুব সুন্দর লাগছে। কিন্তু আপু বলাতে রেগে গেল, তাই আমি আর কোনো কথা বললাম না। দুজনেই চুপ করে বসে আছি, কেউ কোনো কথা বলছে না। 5 থেকে 7 মিনিট পর অনিকা আমাকে বলছে, তুই জানতে চাস না তুই আমাকে আপু ডাকলে আমি কেন রেগে যাই? আমি বোকার মতো বলেই ফেললাম, কেন? তখন অনিকা বলল, তুই বুঝিস না একটা মেয়েকে কখন আপু বললে সে রেগে যায়? আমি অনিকার কথা শুনে কিছুই বুঝতে পারছিলাম না, তাই আমি চুপ করে বসেছিলাম। হঠাৎ আপু দাঁড়িয়ে বলে, আমার তোকে খুব ভালো লাগে। তখন আমিও বলি, আমারও তোমাকে খুব ভালো লাগে আমার বড় আপু হিসেবে, কারণ তুমি আমাকে অনেক সাপোর্ট দাও। তখন অনিকা বলে, তুই আমার কথা বুঝতে চাচ্ছিস না বা বোঝার চেষ্টা করছিস না। আমি বললাম, কেন? তখন অনিকা বলে, তোর জন্য আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমি সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি। কিন্তু আপনি তো আমার 2 বছরের বড়। তো কিছু না। দেখ সাগর, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তুই বিশ্বাস কর, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। এই বলে অনিকা দৌড়ে বাড়ি চলে গেল। আমি চিন্তাগ্রস্ত মনে বাড়ি এসে বিছানায় গা হেলিয়ে দিলাম। তারপর ঘুমের রাজ্যে চলে গেলাম। পরের দিন বিকালে সেই পিচ্চিটা এসে বলে, আনিকা আপু আপনার সাথে কথা বলবে। তাই আবার সেই পুকুর পাড়ে গিয়ে বসে আছি। কিন্তু আজকে অনিকা আর আসলো না। সন্ধ্যার পর বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমি আর দাদি বসে আছি। এমন সময় খবর আসে অনিকা নাকি অসুস্থ। আমি 1 মিনিটও দেরি না করে অনিকাদের বাসায় চলে গেলাম। তারপর যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি অনিকা বিছানায় শুয়ে আছে, হাতে সেলাইন দেয়া। আমি পাশে গিয়ে বসলাম। এশারা জান দেওয়ার সময় সবাই রুম থেকে চলে গেল। আমি আর অনিকা দুজনেই রুমে ছিলাম, আর কেউ ছিল না। তখন চাইলে কিন্তু আমি খারাপ কাজ করতে পারতাম, কিন্তু করিনি। আমি অনিকাকে বললাম, আপনি আমাকে এত ভালোবাসেন কেন? কিন্তু অনিকা কিছু বলছে না। অনিকা 3 থেকে 4 মিনিট পর বলল, এখন তুই যা, কাল বিকাল 5টার সময় পুকুর পাড়ে আসিস, দেরি করিস না কিন্তু। আমি ওর কথা মতো চলে আসলাম। এসে বিছানায় গা হিলিয়ে দিলাম। তারপর ঘুমের দেশে চলে গেলাম। পরের দিন বিকালে 1 সেকেন্ডও দেরি করলাম না, সোজা পুকুর পাড়ে চলে গেলাম। দেখি তাও অনিকা আগে থেকেই বসে আছে। আমি যেতেই বলল,
তা তুই ভাবলি কি? আমি আর না বলতে পারলাম না। এখান থেকে শুরু হলো আমাদের পথ চলা। আমরা ভালোই চলছিলাম। আমার সামনে আরো 3 মাস বন্ধ ছিল, তাই পড়ালেখা তেমন কোনো চাপ ছিল না। আর অনিকা গ্রামের কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তো, তাই ওর কোনো চাপ ছিল না। ভালোই কাটছিল আমাদের দিনগুলো, সবসময় খুব আনন্দে থাকতাম। আর মজার ব্যাপার হলো, দাদুর কাছে আমাদের ব্যাপারে যে নালিশ করছিল, দাদু নাকি উল্টোই তাকে